আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010-এর 9 ধারায় দায় মুক্তি এবং 6-এর 2 ধারায় চুক্তির ক্ষেত্রে একক ক্ষমতার বিধান অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে গত 2 সেপ্টেম্বর জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ সকালে এই রায় দেন। রিটকারী আইনজীবী জানান, দেশের সব বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন সচল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে রায়ে আদালত বলেছেন, কুইক রেন্টাল কোম্পানিগুলোর সাথে আগে করা চুক্তি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে। 2009 সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় অতি দ্রুত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের তাৎক্ষণিক পরিকল্পনায় ভাড়া ভিত্তিক রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনটি 2010 সালের 12 অক্টোবর করা হয়। ওই আইনের অধীনে কাজ করা নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না, তবে সংবিধানের বিভিন্ন ধারা লঙ্ঘন করা হয়েছে উল্লেখ করে আইনটির দায় মুক্তি এবং ক্রয় সংক্রান্ত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত 2 সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেন হাইকোর্ট। মন্ত্রী এককভাবে স্বীয় বিবেচনায় যে কেউ সাথে চুক্তি করতে পারে। সরকারের যে কোনো ক্রয় বিক্রয়, এটা তো একটা পাবলিক প্রসেস, টেন্ডারিং প্রসেসের মাধ্যমে হয়। এটা টেন্ডার ছাড়াই ওনাকে ক্ষমতা দেওয়া হয়েছিল। সরকারও এটাতে সম্মতি জানিয়েছে। সংবিধান হলো সকল ক্ষমতা, সবার ক্ষমতা সীমারেখাটা নির্ধারণ করে দেওয়া। তো এটা তো ওই সীমারেখার বাইরে চলে গেছে। নির্বাচন কত দ্রুত হবে তার সংস্কারের গতির উপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে নতুন নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের সাইডলাইনে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। দ্রুতই দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন বলেও আশ্বস্ত করেন তিনি। আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরই রাষ্ট্র সংস্কারের নানা উদ্যোগ নেন তিনি। তবে রাজনৈতিক দলগুলো বিভিন্ন খাতে সংস্কারের পাশাপাশি চাপ দিচ্ছে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের। বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড ইউনূস বলেন, সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে দরকার সংস্কার। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। এ সময় ড ইউনূস বলেন, সাংবিধানিক সংস্কারের পাশাপাশি জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে ঐক্যমত দরকার। বলেন, বিপ্লবের পর মাত্র 3 মাস পেরিয়েছে। খুব শিগগিরই দেশে স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তার আশা। যে কোনো সরকারই স্থিতিশীলতার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন থাকে, আমরা উদ্বিগ্ন। তবে আশা করছি দ্রুতই আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। এজন্য দেশবাসীর সহযোগিতা ও ধৈর্য প্রয়োজন। COP29 জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থানকালে বুধবার বার্তা সংস্থা এএফপিকে এই সাক্ষাৎকার দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা হাসপাতালে সঠিক চিকিৎসা না পাওয়ার দায় এড়াতে পারে না সরকার, এমন মন্তব্য করেছেন সাংবাদিক কলামিস্ট সোহরাব হাসান। তিনি বলেন, তাদের আহত হওয়ার দায় অবশ্যই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের, কিন্তু এখন কেউ চিকিৎসার অভাবে মারা গেলে সেই দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। যেসব ব্যক্তি বছরের অন্তত অর্ধেক সময় নিজ নির্বাচনী এলাকায় থাকেন না, তাদের আগামী নির্বাচনে মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা। ফ্যাসিবাদকে যদি ভোটে অংশগ্রহণ করতে পারবে না দাবি করি, তাহলে আজকে যারা দখলবাজি করে চলেছে তাদেরও তো সেখান থেকে ফেরাতে হবে। বাংলাদেশের কোন এমপি ঢাকা শহরের বাইরে থাকেন না,
তাহলে তারা ঢাকা শহরে প্রতিনিধিত্ব করবে। যে এলাকার স্থায়ী বাসিন্দা অন্তত বছরের অর্ধেক সময় সেই এলাকায় থাকেন, এর বাইরে কোনো প্রতিনিধিকে আপনারা ভোট দেবেন না, ভোট দেওয়া উচিত না। আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। চকবাজার থানায় করা হত্যা মামলায় গত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সোলাইমান সেলিম একাধিক হত্যা মামলার আসামি। চকবাজার থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের অন্যান্য নেতাদের মতো সোলাইমান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। তিনি হাজী সেলিমের বড় ছেলে। তার বাবা হাজী সেলিম গত ১ সেপ্টেম্বর রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেফতার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। উপদেষ্টা পরিষদে মুস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশির উদ্দিনকে কার পরামর্শে কি বিবেচনায় নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারে তা স্পষ্ট করতে বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। চাপিয়ে না দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্র সংস্কারের তাগিদ দিয়েছেন তিনি। জাতীয় প্রেসক্লাবে আলোচনার সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত সব দলের পরামর্শের ভিত্তিতেই নিতে হবে, নইলে সরকার ভুল করবে বলেও সতর্ক করেন তিনি। সালামের বক্তৃতা তো শুনলাম, কিন্তু দাদার বক্তৃতা সংগ্রামীর সাথে এবং বিএনপি যখন বলে যে আপনি মনে হয় ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য চেষ্টা করছেন, মনে মনে ফিকির করছেন, তো সরকার তো ডাকতে পারে বিএনপি নেতাকে, কেন এরকম বললেন, আমি তো এরকম নই, আমি এরকম ভাবছি ইত্যাদি। তাদের মধ্যে মতের আদান প্রদান হতে পারে, আমাদের সাথে হতে পারে। সরকার কারোর সাথে কথা না বলে যদি মনে করেন একা চাপিয়ে দেবেন, আমি কিন্তু কোনো থ্রেট করছি না, আমি বলছি ইতিহাস বলে ওইটা পারবেন না। ইতিহাস বলে মানুষ ঠিকই দাঁড়াবে ওই সময়। দেশে প্রাপ্তবয়স্ক 25% বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে মাত্র 80 লাখ ডায়াবেটিস রোগী বিভিন্নভাবে চিকিৎসকের শরণাপন্ন হন। তবে 60 থেকে 70% জানে না তিনি এই রোগে আক্রান্ত। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা বাংলাদেশ ডায়াবেটিস সমিতির এই জরিপ তুলে ধরেন। এ সময় তারা জানান, বংশগতভাবে এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন আর খাদ্যাভ্যাসের কারণে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ডায়াবেটিস টেস্টের আয়োজন করা হয়েছে। রাজধানীর বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মচারী অরুণ কুমার বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ফ্রি ডায়াবেটিস চেকআপ বুথে পরীক্ষার পর তার মাথায় হাত। জানালেন, ডায়াবেটিসের কোনো উপসর্গ না থাকলেও মিটার দেখাচ্ছে তার ব্লাড সুগারের মাত্রা অনেক বেশি। আমি আজকে মাইপে দেখি যে 9.1, কিন্তু আমি জানতাম না যে আমার ডায়াবেটিস আছে কিনা। একইভাবে অনেক তরুণেরও ধরা পড়েছে ডায়াবেটিস। অনেকে জানালেন, এত অল্প বয়সে ডায়াবেটিস হবে তা কল্পনাও করেননি তারা। 7.4 ছিল, বাট আমার কাছে কিছু ফিল হয় নাই, কারণ আমার এর আগেও ডায়াবেটিসের লক্ষণ ছিল না। মাঝে মধ্যে খাবার দাবারের কারণে হয়তো বা একটু উইক ফিল করতাম, মাথাটা একটু ঘুরতো, এই আর কি। বেশি হচ্ছে আপনার ইয়াং জেনারেশনেরটা আছে। অনেকেই হয়তো বা হচ্ছে যে এই বয়সে আমার ডায়াবেটিস হয়ে গেল, এই আর কি। বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 54 কোটি। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য মতে বাংলাদেশে বর্তমানে 1.30 লাখ মানুষ ডায়াবেটিস আক্রান্ত। বর্তমান হারে বাড়লে 2045 সালে এর সংখ্যা দাঁড়াবে 2.20 লাখের মতো। ধূমপায়ীদের মধ্যে 40% ডায়াবেটিক হয়ে যাওয়ার সম্ভাবনা, যে ডায়াবেটিস হওয়ার পরেও যদি তারা ধূমপান করতে থাকে, তাহলে ডায়াবেটিস সম্পর্কিত যেসব জটিলতা জানেন আপনারা, হৃদরোগ, স্ট্রোক, গ্যাংগ্রিন, রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, এগুলার ঝুঁকি আরো 25% বেড়ে যায়। 2030 সালের মধ্যে 80% ডায়াবেটিস রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, শতভাগ রোগীর ইনসুলিন নিশ্চিত সহ 5টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। টোটাল ডায়াবেটিস যারা আছে তার 50% সবার আওতায় আনতে পারছে। আবার যাদের ডিটেক্ট করেছি তার 50%-এর বেশি ফুড কন্ট্রোল নাই, বুঝলেন না? এইটাই সব লোককে সচেতন করা যে আপনারা ডায়াবেটিস আছে কিনা চেক করে নেন, হলে আপনারা কন্ট্রোল করে আনেন। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিয়মিত রক্ত পরীক্ষা, অতিরিক্ত ফাস্টফুড এবং চর্বিযুক্ত খাবার না খেয়ে শারীরিক পরিশ্রমের পরামর্শ বিশেষজ্ঞদের। বহু রোগের উৎস মহামারী ডায়াবেটিস একজন ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গকে এমনভাবে বিকল করে দিতে থাকে যেটা সেই ডায়াবেটিসের রোগী নিজেরা অনেক সময় বুঝতে পারেন না। বিশেষজ্ঞরা বলছেন, সম্পূর্ণরূপে প্রতিকার সম্ভব না হলেও
ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে চললেই অনেকটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এর রোগীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। অফিস প্রধানের অনুমতি ছাড়াই কোটি টাকা উত্তোলন এবং কাজ শুরুর আগেই ব্যয় দেখিয়ে অর্থ ছাড়, এমন অভিযোগ পাওয়া গেছে ক্রীড়া পরিদপ্তরের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক আওনামা তরিকুল ইসলাম বলেন, চাকরি জীবনে তিনি এত অনিয়ম দুর্নীতি দেখেননি। অন্যদিকে অভিযুক্ত 3 কর্মকর্তা জানান, পরিচালকের ব্যক্তিগত রোষের শিকার তারা। ক্রীড়া পরিদপ্তরের অনিয়ম নিয়ে এস এম আশরাফের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথমটি। 22 সেপ্টেম্বর 2024 ক্রীড়া পরিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে। দাবি একটাই, অপসারণ করতে হবে পরিচালক আওনামা তরিকুল ইসলামকে। দরকার হলে অন্য কাজ করে খাবো, তবু তার আন্ডারে আমরা চাকরি করব না। কিন্তু এই ঘটনার পেছনে আরো বড় ঘটনা বের হয়ে আসে অনুসন্ধানে। আন্দোলনে নামা 3 কর্মকর্তা ফেরদৌস আলম, আলিমুজ্জামান ও আজিম হোসেনের বিরুদ্ধে অভিযোগ, 2022-23 অর্থ বছরে ক্রীড়া সামগ্রীর জন্য বরাদ্দকৃত অর্থ থেকে তারা 11,08,136 টাকা উত্তোলন করেছেন, কিন্তু নেননি অফিস প্রধানের অনুমতি। এছাড়া শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট ও সাঁতারে বাছাই করা প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ বাবদ একই অর্থ বছরে একই প্রশিক্ষণে 3 বারে 26 লাখ টাকা অর্থ উত্তোলনের অভিযোগও তাদের বিরুদ্ধে। একবার এটা হচ্ছে আপনার কোটেশন, এইগুলা কোটেশনের কাগজ, এইগুলো আছে টেন্ডারের মাধ্যমে। তাহলে কোটেশন টেন্ডার এটা হচ্ছে বিলের মাধ্যমে। তাহলে কয় বার হলো? 3 বার। বাস্তবে কিন্তু এই প্রশিক্ষণ হয়নি। শুধু ক্রীড়া পরিদপ্তরের কর্মকর্তারা নন, পুরো প্রতিষ্ঠানটিকেই দুর্নীতিগ্রস্ত মনে করেন এই কর্মকর্তা। তার বক্তব্যের পক্ষে তথ্য পাওয়া গেছে। অ্যাথলেটিক প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে অর্থ বরাদ্দ করা হয় 20 ডিসেম্বর 2023-এ, কিন্তু বরাদ্দের আগেই তা ব্যয় দেখানো হয় 13 ডিসেম্বর। এছাড়া অতিরিক্ত কর্মঘণ্টার জন্য যে অর্থ ছাড়ের বিলে স্বাক্ষর করেন আলিমুজ্জামান আর ফেরদৌস, লগ বই চেক করে দেখা যায় সেখানে অফিস কর্মীদের কোনো দস্তখতি নেই। আমরা আপনি জানেন যে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করি, এই স্বাক্ষরগুলো সব এক না? এক। এটা গ্রহণকারী স্বাক্ষর, এটা হচ্ছে রেজিস্টারের একটা রেজিস্টার, ক্রীড়া সামগ্রী বিতরণ রেজিস্টার, ওই রেজিস্টারের লাস্ট পেজ, তো সব একই। এই লোককে এই লোক আছে অফিসারের পিও অফিস সহায়ক। তাহলে কি হলো? এসব অভিযোগ নিয়ে আমরা মুখোমুখি হই ফেরদৌস আলম আর আলিমুজ্জামানের। সেখানে উল্টো তারা তুলে ধরেন তৎকালীন পরিচালক তরিকুল ইসলামের কর্মকাণ্ড। এসব থাকছে 2য় পর্বে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমন পণ্য উৎপাদন করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলিম আখতার খান। তিনি জানান, আমদানি কমাতে দেশে স্কিন ও টয়লেট্রিজ পণ্য উৎপাদন বাড়াতে হবে। ভোক্তা অধিকার কার্যালয়ে মানহীন বিদেশি পণ্য, স্কিন কেয়ার এবং রিসার্চ নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। মানহীন স্কিন ও টয়লেট্রিজ পণ্য কিনে প্রতারণার শিকার হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে বিশেষজ্ঞরা বলেন, বিদেশি প্রসাধনী পণ্য আমদানি বন্ধ করতে হবে। মানহীন পণ্য ব্যবহারে স্কিনের পাশাপাশি আর্থিক ক্ষতির পরিমাণ বাড়ছে, যা উদ্বেগজনক। এজন্য কাস্টমস ও সীমান্তে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। আমরা যাতে এমন কোন পণ্যের উৎপাদনের দিকে নিজেকে যুক্ত না রাখি যেটা আমাদের দেশবাসী ক্ষতিগ্রস্ত হবে অথবা প্রতারিত হবে। আমাদের প্রায়শই আমরা কিন্তু এটা করে থাকি এবং আমাদের অভিযানগুলো থেকে আমরা দেখছি আমাদের কসমেটিক্সের বাজারে যেভাবে আমরা বহির্নির্ভরতার মধ্যে আছি তাকে সাবস্টিটিউট করে অভ্যন্তরীণ অত্যন্ত বিশ্বমানের কসমেটিক তৈরি করে আমরা পার্টিকুলারলি স্কিন কেয়ার কসমেটিক্সের কথা আজকের আলোচনায় এসেছে, তেমন
বিশ্বমানের পণ্য তৈরি করে আমাদের দেশের চাহিদা মেটাবো এবং যদি সম্ভব হয় আমরা বিদেশেও রপ্তানি করব। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন নীতি নিয়ে মতবিরোধ সত্ত্বেও দীর্ঘদিনের রাজনৈতিক এই দুই প্রতিদ্বন্দ্বী ক্ষমতার মসৃণ হস্তান্তর নিশ্চিত করতে বৈঠকে ইউক্রেন ও মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনা করেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারেন জন পিয়েরে জানান, আমেরিকান জাতি ও বিশ্ব যেসব গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়েছে সেগুলো নিয়ে উভয় নেতা আলোচনা করেন। তাদের মধ্যে প্রায় 2 ঘণ্টার বৈঠক হয় বলে জানান তিনি। দিল্লি, লাহোর সহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যস্ততম শহরগুলোর বায়ু দূষণ এখন চরম পর্যায়ে। বিশ্বজুড়ে বায়ু মান পর্যবেক্ষণ সংস্থা সুইস আইকিউআর-এর সূচকে বায়ু দূষণ এখন শীর্ষে ভারতের দিল্লি আর দ্বিতীয় পাকিস্তানের লাহোর। দূষণের ফলে শহরটিতে 1,10,00,000-এরও বেশি শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে ইউনিসেফ। এই অবস্থার মধ্যেই বায়ু দূষণ রোধে আবারও আশ্বাসের বাণী শোনালেন COP29 জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর নেতারা। আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। পাকিস্তানের লাহোরে বায়ু দূষণের মাত্রা এতটাই ভয়াবহ যে খালি চোখে প্রায় কিছুই দেখা যায় না। গত কয়েকদিনে দূষণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কয়েকশো মানুষ। স্কুল ও দর্শনীয় এবং ঐতিহাসিক স্থান বন্ধ ঘোষণা করেছেন শহর কর্তৃপক্ষ। গণজমায়েতেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এর মধ্যে 5 বছরের কম বয়সী 1,10,00,000-এরও বেশি শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে ইউনিসেফ। इन्फेक्शन था तो मेनली ये स्मोक की वजह से जैसे मौसम चेंज हो रहा है स्मोक ज्यादा हो रही है। বায়ুমান পর্যবেক্ষণে শীর্ষে থাকা ভারতের রাজধানী নয়াদিল্লির অবস্থা আরও শোচনীয়। শহরের প্রায় প্রতিটি ঘরেই আছে শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগী। বৃহস্পতিবার সকালেও দিল্লি ও পার্শ্ববর্তী নয়দা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদে ঘন ধোঁয়াশা দেখা গেছে। এর জেরে সকাল 7টা থেকে দিল্লিতে নামতে পারেনি 7টি উড়োজাহাজ। এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী সমাধান চাইছে দিল্লিবাসী। লাহোর, দিল্লি সহ বিশ্বের বড় বড় শহরগুলোর বাতাস যখন চরম দূষণের কবলে, তখন আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে COP29 জলবায়ু শিশু সম্মেলন। অথচ পরিবেশ দূষণের জন্য অনেকাংশে দায়ী জোটের সদস্য আমেরিকা, চীন, ভারত, ফ্রান্স অংশ নেয়নি এবারের সম্মেলনে। তবে জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে তা নির্ভর করছে আগামীতে ট্রাম্প প্রশাসনের নতুন নীতির ওপর। যদিও জলবায়ু পরিবর্তনের পেছনে উন্নত দেশগুলোই দায়ী, এমনটা মানতে নারাজ নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফারহিন ইসলাম টুম্পা, ATN বাংলা। লন্ডনে হেনস্থার শিকার হয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তাকে ছুরি মারার হুমকিও দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার হিথ্রো বিমানবন্দরের কাছে এই ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মন্ত্রী মেট্রো রেল বা ট্রাম জাতীয় গণপরিবহনে যাওয়ার সময় হেনস্থার শিকার হন তিনি। পরে ওই গণপরিবহন থেকে নেমে যান মোহাম্মদ আসিফ। সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের এই জ্যেষ্ঠ নেতার ঘনিষ্ঠ একাধিক সূত্র এই ঘটনার সত্যতা স্বীকার করেছে। শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। এবারের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার হরুনি অমরাসৌরিয়া, বিরোধী এজেবি নেতা সাজিদ প্রেমাদাসা, সাবেক প্রধানমন্ত্রী দীনেশ গুনার্দেনা ছাড়াও কয়েকজন প্রার্থী অংশ নিচ্ছেন। এছাড়া পার্লামেন্টের 225টি আসনে 1,70,00,000 ভোটার ভোট দিচ্ছেন। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে 113টি আসন পেতে হবে প্রার্থীকে। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে 7,500 পুলিশ সদস্য। এর আগে 24 সেপ্টেম্বর প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে 16তম পার্লামেন্ট বিলুপ্তি ঘোষণা করেন। এরপর নিয়ম অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এবারে পার্টেক্স খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাল থেকে 4 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 8টায় অ্যান্টিগায় শুরু হবে খেলাটি। এই ম্যাচ দিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে বাংলাদেশ দল। এদিকে দীর্ঘ ভ্রমণ শেষে ইতিমধ্যে অ্যান্টিগায় পৌঁছেছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে টেস্ট দলের ক্রিকেটাররা দুবাই থেকে সেখানে আগেই যাওয়া দলের সাথে যোগ দেন। অ্যান্টিগার নর্থ
সাউন্ড গ্রাউন্ডে দু দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে 22 নভেম্বর। বিশ্বকাপ বাছাই পর্বে রাতে মাঠে নামছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। রাত 3টায় ভেনেজুয়েলায় মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এর আড়াই ঘণ্টা পর শুক্রবার ভোর 5:30টায় প্যারাগুয়ের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পরকার মানের রিপোর্ট। ইন্টার মিয়ামি ছেড়ে দেশের জার্সিতে আবারও মাঠে নামছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের মাঠ আসুনসিওনে আরেকটি মেসি মাস্টার ক্লাসের প্রত্যাশা বিশ্ব চ্যাম্পিয়নদের। ল্যাটিন অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনা আছে দুর্দান্ত ছন্দে। মহাতারকা মেসির হ্যাট্রিকে গত মাসে তারা বলিভিয়াকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছিল। প্যারাগুয়ের বিপক্ষেও তার বাঁ পায়ের জাদু দেখতে উন্মুখ দর্শক সমর্থকরা। আর মেসিকে ঠেকাতেই অদ্ভুত এক নিষেধাজ্ঞা জারি করেছে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে মাঠে আর্জেন্টিনা দল এবং মেসির 10 নম্বর জার্সি পরে যাওয়া যাবে না। প্যারাগুয়ের টার্গেট অবশ্য যে কোনো মূল্যে ড্র। বিশ্বকাপ বাছাইয়ের 10 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে 6 নম্বরে আছে তারা। এদিকে ভেনেজুয়েলা কখনোই বিশ্বকাপ খেলেনি, আর ব্রাজিল হলো একমাত্র দল যারা প্রতিটি বিশ্বকাপেই অংশ নিয়েছে। এমনি দুই দলের লড়াই হবে ভেনেজুয়েলার মাঠ মাতুরিনে। এবার অবশ্য ভেনেজুয়েলার কিঞ্চিত সম্ভাবনা আছে। 11 পয়েন্ট নিয়ে 8ম স্থানে আছে তারা। ব্রাজিলের অবস্থাও ভালো ছিল না। গত মাসে 2 জয়ে 16 পয়েন্ট নিয়ে 4র্থ স্থানে উঠে এসেছে তারা। ব্রাজিল শিবিরের সুখবর হয়ে এসেছে চোট থেকে তারকা ফরওয়ার্ড ভিনিসিয়াসের ফিরে আসা। আর বার্সা স্ট্রাইকার রাফিনহাও আছেন ফর্মে। পরিসংখ্যান কথা বলছে সেলেসাওদের পক্ষেই। 30 বারের মোকাবেলায় ব্রাজিলের 24 জয়ের বিপক্ষে ভেনেজুয়েলা জিতেছে মাত্র 2টিতে। পরাগামান, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।